আমরা কর্পোরেট ডেলিতে আপনাদের মতো মানুষদেরই আনতে চাই যারা ধরে নিলেন মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করেন। আর এই যে আপনি হাসতে হাসতে কি সুন্দর করে যখন আপনার নিজের পথ চলা গল্পটা বলছেন, এরকম হাজারো তরুণ যেন এরকম একটা হাসি দিয়ে বলতে পারে ইয়াস ইটস মাই বিজনেস। আমি সুন্দর। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেলিতে। আর আমি তৃণা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজ আমরা যেখানে বসে আছি তা হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষের জন্য খুবই লোভনীয় একটি স্থান, তা হচ্ছে দ্য ট্রাভেল গ্রুপ। এবং আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন দ্য ট্রাভেল গ্রুপের ফাউন্ডার সিইও রুবেল আহমদ সামির। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, যদিও আমি খুব একটা ভ্রমণ পিপাসু না, কিন্তু আমি মানুষের চোখে মুখে দেখেছি যারা খুব ভ্রমণ পিপাসু হয়, বেশিরভাগ মানুষই কিন্তু খুব দে লাভ টু ট্রাভেল। সো তাদের জন্য কিন্তু আপনারা হচ্ছে তাদের সেই ড্রিমটা পূরণ করেন। তো শুরুটা একটু জানতে চাই, হাউ ডিড ইউ স্টার্ট দিস? আসলে আমার কোম্পানির নাম হচ্ছে দ্য ট্রাভেল গ্রুপ। আমরা এটা মানে যারা ভ্রমণ পিপাসু আছে তাদের কাছে টিটিজে নামে পরিচিত। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আসলে প্রচুর ট্রাভেল করতাম। যখন স্টুডেন্ট, এটা যদি আমি ধরে নিই প্রায় 2012-13 সালের কথা বলছি। সো বাংলাদেশে তখন আসলে কিছু গ্রুপ আছে যারা ইভেন্ট ক্রিয়েট করে হচ্ছে ট্রাভেলিংটার প্রতি মানে মানুষকে ফোকাস করতো আর কি। তো কিছু কিছু ইভেন্টে আমি গিয়েছিলাম। যেহেতু আমি ভ্রমণ প্রিয় মানুষ, প্রতিটা মানে যখনই ছুটি পেতাম চেষ্টা করতাম সে ট্রাভেল করার জন্য বা বিভিন্ন গ্রুপের সাথে ট্রাভেল করার জন্য। তখন থেকে আসলে একটু চিন্তা করলাম যে আমি আসলে এই ট্রাভেল নিয়ে কাজ করতে পারি কিনা, বা আমার কেন একটা গ্রুপ থাকবে না, এরকম চিন্তা থেকে আসলে প্রথমে শুরু হয়েছে যাত্রাটা আর কি। তো সেই সময় আমি আমার এই গ্রুপটা ক্রিয়েট করি এবং এটা যাত্রা তখন আনঅফিসিয়ালি যাত্রা শুরু হয়েছে, যদিও সেই 2012 সালে আমরা নিজেরাই ঘুরতাম। তারপরে কমার্শিয়ালি 2016 সাল থেকে আমরা আসলে এটাকে রান করি। আচ্ছা, 2012 সালে যদি শুরু হয় তো এটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, তাই না? তখন তো টিটিজি ছিল না, এর নাম না, দা ট্রাভেল গ্রুপই ছিল। তো আসলে ওই দা ট্রাভেল গ্রুপটাকে সবাই সংক্ষেপে টিটিজি হিসেবে বলতো। আচ্ছা আচ্ছা, 2016 সাল থেকে আপনারা অফিসিয়ালি শুরু করেছেন বন্ধুরা মিলে নাকি? আমি যেখানে পড়াশোনা করেছি, যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেডিকেল প্রফেশনাল হিসেবে আমি আছি। সো ওখানে আমি কি করেছি, আমার সাথে আসলে আমার এই জার্নির সাথে আরো একজন ফ্রেন্ড ছিল, যে চলো আমরা একসাথে করি। আমরা জুনিয়রদেরকে নিয়ে একটা ডে ইভেন্ট করি। প্রথম আমাদের একটা ডে ইভেন্ট হয়, যেটা ছিল মানিকগঞ্জে। হ্যাঁ, সো ওখানে আমরা কি করলাম যে একটা বাজেট করলাম। বাজেটটা করে হচ্ছে আমরা ডে ইভেন্টটা ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যাত্রা, মানে কমার্শিয়ালি টাকা পয়সা নিয়ে শুরু আর কি। সো ওখানে আমাদের জুনিয়র আমরা মিলে প্রায় 50 জনের মতো একটা টিম ছিলাম। সেখান থেকে আসলে আমাদের প্রথম যাত্রা অ্যাজ এ কমার্শিয়াল ভাবে আর কি মানিকগঞ্জে গিয়েছিলাম। তখন আসলে বেসিক্যালি ইন্টারনেটের এতটা মানে ব্যাপক মানে ছিল, মানে ইন্টারনেট এত ব্যাপকভাবে ছিল না। চাইলেও যে ইন্টারনেটের মাধ্যমে সেটা মার্কেটিং করবেন, ব্র্যান্ডিং করবেন, সবাইকে নিয়ে একটা গ্রুপ করবেন, সেটা পসিবল ছিল না। এটা একদম বলতে গেলে ম্যানুয়ালি আপনার করতে হতো। ম্যানুয়ালি করতে হয়েছিল, যেটা আমরা করেছি আর কি। যে ফেসবুকটা তো ছিল, হ্যাঁ, ফেসবুকে আমরা কি করতাম, যে ধরেন একটা ইভেন্ট ক্রিয়েট করতাম। লেটস সে আমরা মনে করে বললাম যে আমরা সাজেক যাব। সো সাজেকে আমরা কি করতাম, একটা কমার্শিয়ালি প্রথম ধারণাটা এরকম ছিল যে আমরা যেহেতু ট্রাভেল করি, যদি আমাদের খরচটা ওখান থেকে উঠে যায়, দ্যাটস গ্রেট। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আছি, এবং আমরা যে চিন্তা ভাবনা করে আমরা একটা ক্যালকুলেশন করতাম, ইভেন্ট ক্রিয়েট করতাম, এই ইভেন্টের লিঙ্কগুলো মানুষকে শেয়ার করতাম। হ্যাঁ, যে আমরা এরকম একটা প্যাকেজ করতেছি, আপনারা জয়েন করতে পারেন। শুরুর দিকে পরিচিত বা ক্যাম্পাসের লোকজন যারা ছিল তারাই আসলে জয়েন করতো। ধীরে ধীরে আস্তে আস্তে সেটা মানুষের কাছে পৌঁছানো শুরু করলো। এবং একটা সময় যেটা হয়েছে যে আমরা যেখানে ইভেন্ট করতাম, মানুষের কাছে জিনিসটা একটু মানে অন্যরকম লাগতো। ধরেন আপনি হয়তো ফ্যামিলির 4 জন মানুষ আছেন, আপনি চাইলেই কিন্তু আসলে 4 জন যদি মুভ করেন, কোনো জায়গায় ট্যুর করেন, একটা বড় খরচের একটা ব্যাপার আসে প্রাইভেটলি যদি করতে চান। সো ওই ফ্যামিলির মানুষগুলো চিন্তা করলো, আর এটা তো ভালো, আমরা তাহলে একটা গ্রুপের সাথে গেলাম, খরচটা একটু কমে আসলো, এবং একটা বেশ গ্রুপ ট্যুর তো আসলে অনেক বেশি এনজয়েবল হয়, অনেক বেশি মজা লাগে। সো তখন কি হলো, আমাদের রেফারেল গেস্টগুলো বাড়তে থাকলো। ধরেন কোনো স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করলো, সে পরবর্তীতে তার ফ্যামিলিকে জয়েন করালো, তার একটা কাজিন, তারা জয়েন করলো। এভাবে আস্তে আস্তে আমাদের ইভেন্টগুলো বাড়তে থাকলো।
এভাবে বাড়তে বাড়তে মানে দেশের মধ্যেই প্রথমে ট্যুর দেওয়া শুরু জি করেছেন। জি জি ঠিক কত সালে দেশের বাইরে যাওয়া শুরু করলেন? 2017 থেকে আমাদের আসলে দেশের বাইরে movement প্রথম দেশের বাইরে ট্যুর আমরা দার্জিলিং ট্যুর করেছিলাম। তাই? হ্যাঁ, আচ্ছা, এটার একটা কতজন গিয়েছিলেন? দার্জিলিং আমাদের 12 জন ছিল, সেটা আমার ক্যাম্পাসের সিনিয়র ভাই বা ওনার ফ্যামিলি গুলো গিয়েছিল। একটা মানুষ তার বাসার সামনে থেকে উঠবে, সে বাস স্ট্যান্ড থেকে উঠবে, সে আবার বাস স্ট্যান্ডে ব্যাক করবে। এই যে পুরো জার্নিটা, এই যে রাউন্ড ট্রিপটার মধ্যে আর কোনো খরচ হবে না, শুধু শপিং বাদ দিয়ে। এবং সেটা কতটা বাজেট ফ্রেন্ডলি করা যায়, মানে কতটা তার জন্য, মানে 2017 সময়টা একটু চিন্তা করেন কেমন করা যায়, কতটুকু বাজেট ফ্রেন্ডলি এবং কতটা ভালো একটা এক্সপিরিয়েন্স তাকে দেওয়া যায়। সো এই হিসেবটা করে আমরা প্রথম যে ইভেন্টটা দিয়েছিলাম সেটা 12 জন ছিল আর কি। তো 2017 সালের কথা, আর এখন 2025 সাল চলছে, এখন কি সেরকম বাজেট ফ্রেন্ডলি হিসেবেই চালাতে পারছেন? না, আমরা আসলে বাজেট ফ্রেন্ডলি বলতে যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে শুরু থেকে আমাদের একটা কনসার্ন ছিল যে আমরা বাজেটটাকে এমনভাবে ক্যালকুলেট করব যাতে একটা মানুষের ট্যুরটার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসে। নট লাইক দ্যাট যে কস্ট কাটিং করে আমরা একটা বাজেট হোটেলের এরকম বিষয়টা এরকম না, হোটেল 3 স্টার কিন্তু বাজেটটা হাতের নাগালে, এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। সো এখন যেটা হচ্ছে যে তারপরে গল্পটা অনেক বড়, সেটা হচ্ছে যে আমরা প্রচুর ইভেন্ট করেছি, আমাদের এখন এত বেশি মানে ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যে আমরা এরপর আস্তে আস্তে কর্পোরেটের দিকে ফোকাস করেছি। যেরকম হচ্ছে যে ধরেন আমরা কোন একটা কোম্পানির কর্পোরেট ট্যুরগুলো আমরা ফোকাস করেছি যখন আমাদের টিটিজি আস্তে আস্তে, কারণ আমাদের শুরু দিকে আমরা একটা জিনিসই এনশিওর করেছি, সেটা হচ্ছে সার্ভিস। কখনো সার্ভিস নিয়ে কম্প্রোমাইজ হয়নি এবং এটা স্টিল নাও জিরো টলারেন্স। যার কারণে আপনি যদি আমাদের ফেসবুক পেজ দেখেন বা আমাদের গুগল ভিজিটস যে পেজটা দেখেন, প্রতিটা মানুষ তাদের এত বিশাল বড় বড় রিভিউ, ছবি, ভিডিও দিচ্ছে। সো এটা আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। স্টিল নাও আমরা হচ্ছে ওই কর্পোরেটের দিকে আমরা বেশি ফোকাস করি। তারপর আমাদের থেকে প্রচুর পরিমাণ কর্পোরেট অনবোর্ড হয়। আমাদের মেইন যে, যেহেতু আমি ইন্ডিয়া দিয়ে শুরু করেছিলাম, সো ইন্ডিয়াটাই আমাদের হচ্ছে মেইন প্রোডাক্ট হয়ে দাঁড়ায়। যেমন তখন আমরা, এবং 2018 সালের 12ই ডিসেম্বর বলবো আমি, প্রথম আমরা সিকিম যখন বাংলাদেশের জন্য ওপেন হয়, প্রথম আমরা কমার্শিয়াল ট্যুর রান করি। ইউ আর নট ট্রাভেল এজেন্সি? নো। হোয়াট ইউ আর? আপনি ট্যুর অপারেটর বলতে পারেন। ট্যুর অপারেটর ইন হোয়াট সেন্স? মানে আমরা ট্যুর অপারেটর বলতে আসলে যেটা বুঝি যে আমরা আসলে একটা ট্যুরের যত লজিস্টিক সাপোর্টটা হয়, লাইক আপনি একটা ট্যুরে যাবেন, আপনার হোটেল বুকিং থেকে শুরু করে ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ট্যুরটাকে একদম গাইডিং করে আবার ব্যাক করা, এই পুরো জার্নিটা একটা ট্যুর অপারেটরই আসলে করে। ট্রাভেল এজেন্সি আমরা অ্যাজ এ ট্রাভেল এজেন্সি হিসেবেই পরিচিত, কিন্তু আমাদের বেসিক কাজটা হচ্ছে আমরা ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করি, ট্যুর অপারেটর অথবা এটা নিয়ে আমাদের মেইন কাজ আর কি। আচ্ছা আচ্ছা, কর্পোরেট যারা আছেন তারা কোথায় যেতে খুব পছন্দ করেন, আর আমরা যারা সাধারণ মানুষ কোথায় যেতে, কোথায় আপনি দেখেছেন যে পছন্দ করে যেতে? অফিসিয়ালি যদি আমরা বলি 9 বছর 10 বছর আমরা অলরেডি পার রেখেছি। যদি এই লম্বা একটা জার্নিতে আমরা একটা চিন্তা করি, মিড রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি হাইও আমরা বলি যে প্রতিটা মানুষের পছন্দ ইন্ডিয়া। পাশের দেশ, এটা কনভিনিয়েন্স একটা থাকবে। এবং মানুষ আসলে যারা কোম্পানিগুলো আমাদের সাথে কাজ করতো, বেসিক্যালি সবারই একটা কনসার্ন ছিল যে একটু মানে মিড রেঞ্জের মধ্যে একটু সিকিমে পাঠানো বা দার্জিলিং, বা যখন একটু হাই এন্ডে গেলে কিন্তু আপনার কাশ্মীরে যাচ্ছে। আমরা প্রচুর কাশ্মীর ট্যুর করেছি, মানে আনবিলিভেবল। কাশ্মীর, নেপালটা এখন যেটা না এক্সপেন্সিভ, আমরা আসলে নেপালের এয়ারফেয়ার দিয়ে আপনি সিকিম ট্যুর করে আসতে পারতেছেন 5 নাইট 6 ডেজ। নেপালে গেলে তো আমি এভারেস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এভারেস্টের ভিউ ডেফিনেটলি, যাদের আবার ওই এভারেস্ট বা আপনার অন্নপূর্ণা এই সকল প্রতি যাদের একটা ঝোঁক আছে, যারা ওই মানে নেপালে তো প্রচুর ট্রেকিং অপশন আছে। হ্যাঁ, ডিফারেন্ট। কিন্তু আপনি যদি মাল্টি হিসেবটা করেন যে প্রতিটা মানুষের মধ্যে যদি একটা কনসেপ্ট আপনি নিতে চান, তাহলে সবারই মধ্যে কিন্তু ইন্ডিয়া ঘোরার একটা প্রবণতা আছে। সেটা হতে পারে কাশ্মীর, সবাই মোরালেস দেখবেন পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা, এবং অনেক মানুষ আছে, আমরা যদি আসলে যত কিছুই বলি, অনেক মানুষ আছে যাদের জীবনের প্রথম ট্যুরটা ইন্ডিয়া দিয়ে হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের টিটিজির আসলে ইন্ডিয়াটা নিয়ে যেহেতু যাত্রা, আমরা প্রচুর ইন্ডিয়া নিয়ে কাজ করেছি, এবং আমাদের যত কর্পোরেট ট্রিপগুলো ছিল ম্যাক্সিমাম ইন্ডিয়াতেই হতো। তার সাথে আমরা বাকি কান্ট্রিগুলো আসলে, আচ্ছা এখন যেমন বলছে যে ভিসা বন্ধ, ইজ ইট ট্রু? থাই ভিসা বন্ধ, ইন্ডিয়ান ভিসা বন্ধ, এটা কি সত্য? আপনি যদি আমরা আসলে এখনকার সময়টাকে একটু ভয়াবহ, খুব খারাপ সময়ে বলতেছি, কারণ এই সময়টা আমরা আগে কখনো ফেস করিনি, স্পেশালি ট্যুরিজমের উপরে। কারণ দেখেন, বাংলাদেশের পাসপোর্টের এখন যে একটা কন্ডিশন এসে দাঁড়িয়েছে, কোথাও ভিসা হচ্ছে না।
খুবই রেয়ার। আপনি যদি আগে কি হতো, থাইল্যান্ডের ভিসাটা আমরা 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যেতাম খুব ইজিলি। আপনি জমা দিচ্ছেন, কোনো অথরাইজড এজেন্সিকে জমা দিচ্ছেন, ভিসাটা হয়ে যাচ্ছে। এখন সেটা অফিসিয়ালি আপনার অ্যানাউন্সমেন্ট হচ্ছে 45 ডেজ আপনার টাইম লাগবে, এবং এটা যে আপনার ভিসাটা যে অ্যাপ্রুভ হবে সেটা আপনি শিওর না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, আপনি শুনে অবাক হবেন। আমাদের দেশের প্রচুর মানুষ যারা হচ্ছে যে কোনো দেশে গিয়ে সেটা ব্যাক করতেছে না। এক্স্যাক্টলি, এবং সেটা ভিয়েতনামেও নাকি একই ঘটনা ঘটেছে, যে ভিয়েতনামেও নাকি গিয়ে অনেকে ব্যাক করেনি, অন্য একটা কান্ট্রি, সেকেন্ড একটা কান্ট্রিতে তারা চলে গিয়ে আর ব্যাক করে নাই। ভিয়েতনামের প্রসঙ্গটা যেহেতু আপনি তুলেছেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। এত চমৎকার একটা দেশ, আপনি যদি যান, এত দারুণ একটা দেশ, যেটা আসলে একদম মানে একটা ট্রাভেলার যদি ওখানে যায়, এটা মুগ্ধতা মানে ছড়ানোর মতো ব্যাপার। হালং বে আছে, তারপর দানাং আছে, সেই গোল্ডেন ব্রিজ, কেবল কার, এত 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 ভেরিয়েশন, এত এত ভেরিয়েশন। দেখেন সেই ভিয়েতনাম টোটালি বাংলাদেশের জন্য বন্ধ। যেটা আপনি বলেছেন সেটাই, এটাই হচ্ছে মূল কাজ, যে আপনি কমিটমেন্ট করছেন যে একটা দেশে গিয়ে আপনি তার যে আমরা তো একটা কি হয়, আমরা যখন ভিসা প্রসেসিং করি, ভিসাটা যখন প্রসেসিং করি, তখন কিন্তু আমরা কিছু ডকুমেন্টস ডকুমেন্টস কিন্তু সাবমিট করি। সেখানে কি থাকে যে আমি আমি বিজনেস করছি, আমি আমার ফ্যামিলি কিংবা আমি গিয়ে এই কয়দিন ট্রাভেল করব, এই প্ল্যানটা আছে, আমি ব্যাক করব। একজন মানুষের যদি ফ্রেশ পাসপোর্ট থাকে, আমাদের ইমিগ্রেশন ক্রস করা খুবই ডিফিকাল্ট। কারণ কি, আমাদের ইমিগ্রেশনে যারা কাজ করেন তারাও আসলে অবাক। মানে দেখেন, প্রতিটা দেশে কিছু পলিসি থাকে, স্ট্র্যাটেজি থাকে, এয়ারলাইন্সগুলোর কিছু পলিসি স্ট্র্যাটেজি থাকে। যে ব্যক্তিরা যে দেশে যাচ্ছেন, আমি যদি মুষ্টি কয়েক বাদ দিই, যে সেটা হয়তো 5 to 10%, আমি আসলে জানি না, এটা জাস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি বা মতামত দিচ্ছি। মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে ব্যাক করছে না। সো এখন যেহেতু এই যে আপনার যে হাতের কাছে যে কান্ট্রিগুলো এখন তো হাতছাড়া হয়ে গেল, তাহলে এখন কোনগুলো নিয়ে কাজ করছে? আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, এখন মালয়েশিয়ার ভিসাটা ভালো হচ্ছে, আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি। সিঙ্গাপুরের ভিসাটাও ইদানিং খুব অসুবিধা, যারা আসলে ফ্যামিলি তাদেরকে ভিসা দিচ্ছে, আর যারা সিঙ্গেলদেরকে একেবারে দিচ্ছে না। হ্যাঁ, তবে সেখানে আমরা আমাদের যে মানে প্রসেসিং এর যে একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে যাদের বয়সটা 35 আপ, মানে 35 বছরের বড় মানে বেশি, এবং বেশ ভালো কিছু কান্ট্রি ভিজিট করা আছে, তাদেরকে ভিসা দিচ্ছে। আসলে সত্যি বলতে এই ক্ষেত্রে আমি একটু কথা বলি, মানে আপনি যে একজন ট্রাভেলার এবং আপনি যে আসলে বিজনেস পারসন, এটা এখন কেউ বিশ্বাস করছে না। কেন বিশ্বাস করছে না? কারণ প্রতিটা জিনিস জাল বানিয়ে আমরা সাবমিট করছি। এম্বাসি এত বেশি পরিমাণ ফেক ডকুমেন্টস পাচ্ছে, সে আসলে এখন রিয়েল ট্রাভেলার যে তাকেও বিশ্বাস করতে পারছে না। সো এই কারণে আমাদের এখন যেটা রানিং যে প্রোডাক্ট, মানে আমরা যে কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে চায়না নিয়ে আমরা কাজ করতেছি, আমরা হংকং নিয়ে রিসেন্টলি আমরা শুরু করেছি, হংকং নিয়ে কাজ করছি, এবং আপনার হচ্ছে থাইল্যান্ড যদি আমরা ভিসাটার জন্য আমরা একটু সময় নিচ্ছি আর কি, যে থাইল্যান্ডের ভিসাটা হচ্ছে, থাইল্যান্ডের ভিসা হচ্ছে, একটু টাইম লাগছে আর কি। এই তো এগুলো নিয়ে এখন আমাদের বেশি কাজ আর কি। 2017 সালে যেভাবে কি বলবো গ্রুপগুলো ম্যানেজ করতেন, এখন তো ওভাবে এত কষ্ট করতে হয় না। আপনাদের পেজে আমি দেখেছি হিউজ লাইক, এবং মানে কি বলবো অনেক মানুষ আছে যারা আপনাদেরকে চেনে, তাই না? তারা কিন্তু নিজেরাই স্বপ্রণোদিত হয়ে আপনাদের কাছে আসছে। সো সোশ্যাল মিডিয়ার কিন্তু আমরা অনেকটাই নেগেটিভ বললেও কিন্তু এই যে আপনারা যারা কাজ করছেন বিজনেস, কিন্তু বিজনেসম্যানদের জন্য ডিজিটাল মিডিয়া ইজ আ হিউজ, ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আসলে বেসিক্যালি। সো এখানে যুগের সাথে তো তাল মেলাতেই হবে, কিছু করার নেই। আমি তো আপনার অফিসটা দেখতে চাই, আমি দেখছিলাম আপনার অফিসটা অনেক সুন্দর, আমরা একটু দেখে আসি। চলেন। আচ্ছা প্লিজ। আপনাদের অফিসের লাইটিংটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমরা আসলে একটু অন্যরকম এনভায়রনমেন্ট করার চেষ্টা করেছি আর কি। একটা খুব আলো ছায়া না? জি, টিপিক্যাল সেই অফিস এনভায়রনমেন্টে যেতে চাইনি আর কি। সো এটা আসলে দ্য ট্রাভেল গ্রুপ একটা সিস্টার কনসার্ন আমরা রিসেন্টলি এই বছরে লঞ্চ করেছি, সেটা হচ্ছে টিটিসি ভিসা হাব। সো এখান থেকে সারা ওয়ার্ল্ডের, যেটা বাংলাদেশের যে সকল দেশের ভিসা প্রসেসিং করা যায়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শুরু করে সব দেশে, সেই কাজটা আমাদের এই রমি হয়। ইনি আমাদের যিনি ভিসা অফিস প্রসেসিং হিসেবে হেড অফ সেলস হিসেবে আছেন, তিনি এখানে বসেন। দেয়ালে অনেকগুলো সার্টিফিকেট আছে, এগুলো কিসের? আচ্ছা, আপনারা জানেন যে আমি যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সির জন্য কিন্তু
প্রথম যে লাইসেন্সটা দরকার সেটা হচ্ছে সিভিল এভিয়েশন লাইসেন্স। যদি আপনি তাই? টিকেটিং করেন বা টিকেটিং করতে হলে আপনাকে সিভিল এভিয়েশন লাইসেন্স ক্যাব আমরা সংক্ষেপে বলি, এটা হচ্ছে আমাদের সিভিল এভিয়েশন লাইসেন্স। আমরা বাংলাদেশে ট্রাভেল রিলেটেড যতগুলো ট্রেড বডি আছে সবগুলোরই মেম্বার। যেমন আপনাদের লবি, হ্যাঁ, এই এটা হচ্ছে লবিটার আমাদের কথা বলছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে লবি আমাদের ক্লায়েন্টদের জন্য একটু বসার ব্যবস্থা এই জায়গাটাতে। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মিটিং রুম। এটা আমরা ক্লায়েন্টদের যারা কর্পোরেট ট্রিপ আমাদের সাথে কনফার্ম করেন তাদের নিয়ে মিটিং বা যে কোনো ক্লায়েন্টদের নিয়ে, এটা আমরা ক্লায়েন্টদের নিয়ে করি। অনেক ছবি আছে, এটা কি সব ক্লায়েন্টদের? হ্যাঁ, সব ক্লায়েন্টদের। আমরা প্রচুর গ্রুপ ট্যুর করেছি, প্রচুর কর্পোরেট করেছি, সেগুলোর কিছু জিনিস আমরা এখানে একটু রেখেছি। যারা একদম সবাই দেখেন ট্র্যাডিশনাল পোশাক পরা। জি 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 জি। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে আপনার সিকিমে, নর্থ সিকিম বলে আর কি, 0 পয়েন্ট। এটা হচ্ছে মেঘালয়তে আছে। জি, মেঘালয়তে যে মানে চেরাপুঞ্জিতে যাওয়ার সময় আর কি একটা জায়গা থাকে চেরাপুঞ্জিতে, যেটা হচ্ছে এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ছবি তুলতে পারে। আর এটা তো লেখাই আছে, এটা হলো পেহেলগামে, কাশ্মীর। এটাও পেহেলগামে আছে। বাহ। থাইল্যান্ড, তারপর হচ্ছে সুন্দরবন, এটা যেমন সুন্দরবনে আছে। এটা হচ্ছে সাজেক, এটা হচ্ছে দার্জিলিং এর ট্রিপ। অনেক সুন্দর সুন্দর সব ছবি। এটা আপনাদের ওয়ার্ক স্টেশন? এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। এখানে হচ্ছে সবাই কাজ করে আর কি, প্যাকেজ নিয়ে, কোয়ারিজ গুলো নিয়ে আমরা সবাই এখানে বসে কাজ করে। এবং আমরা বেসিক্যালি এখানে জাস্ট একটা বোর্ড রেখেছি যে কি সার্ভিস গুলো আমরা প্রোভাইড করি। এয়ার টিকেট প্রোভাইড করেন, ফ্যামিলি প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, ডিভোশনাল ট্যুর, কর্পোরেট কাস্টমাইজ ট্যুর, হোটেল রিসোর্ট বুকিং, বাস, শিপ, ট্রেন টিকেট, শিপ টিকেট। রিয়েলি? ওয়াও। আর শিপে কোথায় মানুষ সবচেয়ে বেশি যায় এখন? আমরা শিপ টিকেট সুন্দরবনেরটা তো আলাদা একটা শিপ। ইন্টারন্যাশনাল যেটা ইন্টারন্যাশনাল আমরা হচ্ছে যে ক্রুজ গুলো হয়, যেমন আপনি যদি ব্যাংককের কথা বলি তাহলে ব্যাংককে কিন্তু আপনার ডিনার ক্রুজ আছে। সত্যি? এটা মানে অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স হয়। তারপর এরকম ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো দেশ আছে যেখানে ক্রুজ ট্যুর। মেডিকেল অ্যাসিস্ট্যান্স আপনারা করেন? মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা অ্যাসিস্ট্যান্স ফর অল কান্ট্রিজ, মানে নতুন যেটা শুরু করেছেন আপনারা? আমরা আগে করতাম, আমাদের এই ব্যানারটাতেই করতাম, কিন্তু আমরা চিন্তা করলাম যে ভিসাটাকে একটা আলাদা সেগমেন্টে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে শুধু ভিসা নিয়ে কাজ, এটা সেনসিটিভ কাজ আর কি, যে এই টিমটা একদম আলাদাভাবে আমাদের আছে, যারা মানে ফাইল প্রসেসিং থেকে শুরু করে ডকুমেন্টেশন, লিগ্যালাইজেশন, এভরিথিং হচ্ছে খুব প্রফেশনালি করে। এখন কি কি অফার আছে আপনাদের? আমরা এখন আসলে বেসিক্যালি নেপালটা নিয়ে বেশি কাজ করছি, যেহেতু ইন্ডিয়াটা বন্ধ আপনি জানেন। আমি যেটা বলছি, আমাদের এখন প্রচুর নেপালের ট্যুর হয়। সো নেপালের জন্য আমরা 3 নাইট 4 ডেজ এ কিছু বেসিক ট্যুর অফার করেছি। যেমন শুধু ল্যান্ড প্যাকেজ যদি নেয় তাহলে 12 থেকে আমাদের স্টার্টিং 12,000 টাকা পার পারসন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলোর উপর আপনাদের কি কোনো? আমরা টিটিজি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমরা জাস্ট মানে রিসেন্টলি আমাদের একটা এমওইউ সাইনিং হয়েছে, সেটা হচ্ছে মাস্টার কার্ডের সাথে টিটিজির একটা কো ব্র্যান্ডেড ট্রাভেল প্রিপেড কার্ড থাকবে। হ্যাঁ, এটা কেমন? এটার সাথে ন্যাশনাল ব্যাংকটা এগিয়ে এসেছে। আমরা হয়তো আরো অনেকগুলো ব্যাংকের সাথে কাজ করব, আমাদের কাজ আছে। সেটা কিরকম? ধরেন আপনি একটা প্যাকেজ বুক করলেন আমার কাছে, এই কার্ডটার কি সুবিধা যে আমরা এটা আপনাকে ফ্রি দিব প্যাকেজ বুকের সাথে। আপনি এটা এন্ডোর্সমেন্ট করবেন, তাহলে আপনার কেনাকাটা থেকে শুরু করে যা কিছু আছে আপনি খুব সহজে কিন্তু স্মুথলি করতে পারবেন। ডুয়াল কারেন্সি? ডুয়াল কারেন্সি, জি, ডুয়াল কারেন্সি। এই কার্ডটা মানে কোন ব্যাংক? ন্যাশনাল ব্যাংকের সাথে আপাতত আমাদের কোলাবোরেশনটা হয়েছে, এবং আমাদের অলরেডি আমরা মানে আমাদের কার্ডটা লঞ্চ অলরেডি, আমাদের কাজ শেষ, আমরা এখন ক্লায়েন্টকে দিব আর কি আমাদের যারা। এবং এটা দারুণ একটা ইনিশিয়েটিভ। এবং ব্যাকএন্ডে হচ্ছে মাস্টার কার্ড হচ্ছে কাজ করবে, মাস্টার কার্ড কাজ করবে। আচ্ছা, আমরা তাহলে একটু বসে কথা বলবো। শিওর হয়েছে, সেটা হচ্ছে মাস্টার কার্ডের সাথে টিটিজির একটা কো ব্র্যান্ডেড ট্রাভেল প্রিপেড কার্ড থাকবে। হ্যাঁ, এটা কেমন? এটার সাথে ন্যাশনাল ব্যাংকটা এগিয়ে এসেছে। আমরা হয়তো আরো অনেকগুলো ব্যাংকের সাথে কাজ করব, আমাদের কাজ আছে। সেটা কিরকম? ধরেন আপনি একটা প্যাকেজ বুক করলেন আমার কাছে, এই কার্ডটার কি সুবিধা যে আমরা এটা আপনাকে ফ্রি দিব প্যাকেজ বুকের সাথে। আপনি এটা এন্ডোর্সমেন্ট করবেন, তাহলে আপনার কেনাকাটা থেকে শুরু করে যা কিছু আছে আপনি খুব সহজে কিন্তু স্মুথলি করতে পারবেন। ডুয়াল কারেন্সি? ডুয়াল কারেন্সি, জি, ডুয়াল কারেন্সি। এই কার্ডটা মানে কোন ব্যাংক? ন্যাশনাল ব্যাংকের সাথে আপাতত আমাদের কোলাবোরেশনটা হয়েছে, এবং আমাদের অলরেডি আমরা মানে আমাদের কার্ডটা লঞ্চ অলরেডি, আমাদের কাজ শেষ, আমরা এখন ক্লায়েন্টকে দিব আর কি আমাদের যারা। এবং এটা দারুণ একটা ইনিশিয়েটিভ। এবং ব্যাকএন্ডে হচ্ছে মাস্টার কার্ড হচ্ছে কাজ করবে, মাস্টার কার্ড কাজ করবে। আচ্ছা, আমরা তাহলে একটু বসে কথা বলবো। শিওর। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলাটা গ্রামে কেটেছে, চাঁদপুরে। চাঁদপুরে? আচ্ছা, তারপরে বড় মানে ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল?
আমার আসলে যে মেডিকেল প্রফেশন ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল সেটাই আর কি। ওটাই হতে পেরেছে। হ্যাঁ, ওইটাই আমি ওই প্রফেশনে আমি আসলে আমার গ্রাজুয়েশন শেষ করেছি আর কি। আচ্ছা, 2017 সালে শুরু করেছেন, জি। এখন 2025, মাঝখানে পেয়েছেন কোভিড। জি। ওই সময়টা কিভাবে পার করেছেন? কোভিড এর ক্ষেত্রে আসলে আমরা কিছুই করার নেই। কোভিড এর ক্ষেত্রে আমরা মেডিকেল ট্যুরিজম নিয়ে কিছু কাজ করেছি। আপনি হয়তো আমাদের সার্ভিসের আমি দেখেছেন যে দেখেছি। মেডিকেল ট্যুরিজম নিয়ে যে দেশের বাইরে যে যেমন এয়ার অ্যাম্বুলেন্সের সার্ভিসগুলো দেওয়া, দেশের বাইরে ট্রিটমেন্ট গুলো করানো, এরকম কিছু কিছু ব্যাপারে আমরা আসলে কাজ করতে পেরেছি। এবং দেশের বাইরে আমাদের কিছু মেডিকেলের সাথে আসলে আমাদের এগ্রিমেন্ট ছিল। সো কোভিডে আসলে বেসিক্যালি আমাদের খুব বেশি কিছু হয়নি, কিন্তু হ্যাঁ কোভিডের ঠিক আগ মুহূর্ত আমরা বেশ ভালো বড় বড় মানে ট্যুর করেছি। তার কোভিডের পর যখন আস্তে আস্তে সবগুলো একটু নর্মাল হতে থাকলো, তখন থেকে আবার আমাদের ফ্লো শুরু হলো। লাইক আমাদের দেশেও কিন্তু দেখার মতো অনেক সুন্দর আছে, ডেফিনেটলি অনেক দেশেই দেখার মতো, মানে লাইক আমরা যদি এরকম এক্সচেঞ্জ একটা ডিলস থাকতো, সেটা হয়তো ভালো হতো। আমি সে জিনিসটা ভালো মতো বুঝি না, বাট আমার কাছে মনে হয় পর্যটন শিল্প নিয়ে কাজ করার মতো গভর্নমেন্টের আরো অনেক কিছু আছে, যেটা আমি মনে করি। এখন আপনারা তাহলে সবচেয়ে বেশি কি নিয়ে কাজ করছেন? আমরা এখন ভিসা প্রসেসিংটা নিয়ে বেশি কাজ করছি, কারণ প্রচুর মানুষ, হ্যাঁ এটা বেশি কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের, মানে প্রচুর আমাদের রেসপন্স ভালো। এবং আমরা খুব শীঘ্রই স্টুডেন্ট কনসালটেন্সি বা স্টুডেন্ট ভিসা যেটা, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের নতুন একটা উইংস হিসেবে আমরা শুরু করব। আর এখন ট্যুরের ক্ষেত্রে নেপাল, মালয়েশিয়া এগুলোই আসলে এখন বেশি হচ্ছে। ফ্যামিলি, আমরা এখন বেসিক্যালি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ট্রাভেল এজেন্সি হয়ে গেছি আলটিমেটলি, কারণ আমরা প্রচুর ফ্যামিলির কোয়ারিজ পাই এবং আমরা ফ্যামিলি নিয়ে আসলে কাজ করতেছি বেশি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আমাদের অনুষ্ঠানের শেষে একটা র্যাপিড ফায়ার কোশ্চেন থাকে। আপনার পারমিশন পেলে আমি শুরু করবো সেই র্যাপিড ফায়ারটা। আমাদের র্যাপিড ফায়ারের নিয়ম হচ্ছে একটা সেন্টেন্সে কিংবা একটা ওয়ার্ডে উত্তর দিতে হয়। আচ্ছা, সো মাই ফার্স্ট কোয়েশ্চেন, ট্রাভেল আপনার কাছে কি একটা এক্সপেরিয়েন্স নাকি এইসব কাজকর্ম থেকে পালানোর পথ? এক্সপেরিয়েন্স। সো মাই নেক্সট কোয়েশ্চেন, ইন ওয়ান ওয়ার্ড দ্যাট ডিফাইন্স টিটিজি। লাক্সারি ট্যুর। সরি, লাক্সারি ট্যুর। আচ্ছা, কালচার অর নেচার, হোয়াট ইন্সপায়ার্স ইউ মোর? নেচার। নেচার। আচ্ছা, tourism, business or responsibility? Responsibility. Responsibility. Yeah. Acha. If travel teaches one universal lesson, what is it? Good memory. Good memory. Okay. Acha. Bangladesh, is it a hidden gem or unexplored giant? Unexplored giant. কেন একটু জানতে চাই। বাংলাদেশে অনেক কিছু আছে, মানে আমরা জানি, এক্সপ্লোর করি। ইজ ট্রাভেল ফ্রিডম অর প্রিভিলেজ? প্রিভিলেজ। ওয়াই? কারণ আসলে প্রতিটা মানুষের জন্য আসলে ট্রাভেলিংটা আসলে একটা, মানে ঘোরার জন্য তার যে একটা সময় বা তার যে একটা সুযোগ সুবিধা দরকার, এটা মানে খুব বেশি ইফেক্টিভ আর কি। সবার কিন্তু এটা থাকে। জি জি জি, আমি কিন্তু র্যাপিড ফায়ারের রুলস ব্রেক করছি, মানে আমার প্রশ্নগুলোর খুব, মানে আপনি যে আনসার করছেন তারপরে আমার তারপরে চলে আসে কেন, মানে আমার খুব জানতে ইচ্ছা করছে, কারণ আপনার যে বিজনেসটা সেটা আসলে খুব আনন্দময় একটা বিজনেস, তাই না? আচ্ছা, ভবিষ্যতের পর্যটন প্রযুক্তি নাকি মানবিক সংযোগ, কি মনে হয়? প্রযুক্তি। So if not tourism, which sector would you work in? Medical professionals, মানে যেটা আপনার বেসিক। আচ্ছা, best way to preserve culture while promoting tourism? আসলে কালচারটাকে নিজেকে ওন করতে হবে। আমাদের যে কালচার সেটা স্প্রেড আউট করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে নিজেকে ওন করতে হবে, এটার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, তবে আমরা মনে করি যে একটা ছবি তুলে নিয়ে আসলাম, না, এটাই কিন্তু না। না, অ্যাকচুয়ালি সেখানের যে পজিটিভ যে ভাইবটা আছে, তাদের যে ভালো যে ম্যানারটা আছে, তাদের ভালোটা যদি আমরা নিজেরা দিতে পারি এবং আমাদের ভালোটাও যদি তাদেরকে দিয়ে আসতে পারি, ইটস এ গুড ইন্টারাকশন। বাংলাদেশ নিয়ে বিদেশিদের একটি ভুল ধারণা, যেহেতু আপনি 40টা কান্ট্রিতে গিয়েছেন, এরকম এক্সপিরিয়েন্স তো হয়েছে। সিকিউরিটি। আচ্ছা, তারা ভয় পায় আমাদের? ভয় পায়। কিরকম? তারা মনে করে বাংলাদেশের মানুষ মানে এখানে আসলে তারা সিকিউরিটি মানে সেভাবে পাবে না। আচ্ছা, চিন্তার ঘটনা আছে, বা সে যেখানে থাকবে সেখানে সে সিকিউরিটি ফেস মানে সিকিউরিটি নিয়ে সে খুব কনসার্ন। ভ্রমণ কি শান্তি আনে নাকি কেবল ব্যবসা?
ডেফিনেটলি শান্তি আনে, পিস। অবশ্যই পিস। আপনি কাজটা করে আনন্দ পান? ডেফিনেটলি অনেক বেশি আনন্দ পাই, কারণ আপনি জিনিসটা ভালোবাসেন। ভালোবাসি, এবং হ্যাঁ। আমি আসলে যারা ভ্রমণকারী তাদের চোখেও সে ভালো লাগাটা দেখতে পাই, তাই? সো এই জন্য আমি মনে করি আচ্ছা, যেটা আচ্ছা। অবশ্যই আনন্দ। আচ্ছা, প্রতিটি ভ্রমণকারীর সাথে এমন একটা জিনিস মাস্ট থাকা উচিত, কি বলেন? তার ট্রাভেল কিট গুলো থাকা উচিত। মাই লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক বাক্যে ভ্রমণ কি? ভ্রমণ মানে হচ্ছে বিশ্বকে জানা, নিজেকে নিজের লাইফকে এনরিচ করা, আর নিজের মানে ইন্টারনাল যে সত্তা সেটাকে জাগ্রত করা, এবং শেখা আসলে আমার ইয়েটা কতটুকু, আমার টার্গেট কি হওয়া উচিত, আমি কতটুকু যেতে পারি। অ্যাকচুয়ালি আমরা তো ক্ষুধা লাগলে খাই, জি। আর আমাদের হার্টেরও কিন্তু আমাদের যে সোল তাকেও জি। খাদ্য দিতে জি। হয়। তো আমরা যখন অনেক সবুজ দেখি, আমরা যখন নীল সমুদ্র দেখি, আমাদের সোলটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়, জি, তাই না? জি, এগুলোও কিন্তু সোলের খাবার। definitely. So একটা আমাদের সোলটাকে যদি একটু সুন্দর রাখতে চাই, একটু হেলদি রাখতে চাই, আমরা মনের যত্নটা যদি নিতে পারি, জি। তাহলে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ। জি। অনেক সুন্দর সুন্দর কথা আপনার কাছ থেকে জানলাম, আরো কিছু জানার ছিল, তো সময় স্বল্পতার জন্য হলো না। কিন্তু আমরা কর্পোরেট ডেইলিতে আপনাদের মতো মানুষদেরই আনতে চাই, যারা ধরে নিলেন মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করেন। জি। আর এটা তো আপনার স্টার্ট আপ বিজনেস, এবং খুব ছোটবেলা থেকেই করছেন, ভালোবাসা থেকেই করছেন। জি। আর আমি আশা করব যে হয়তো আপনাকে দেখে আরো অনেক তরুণরা অনুপ্রাণিত হবে। জি। এই যে আপনি হাসতে হাসতে কি সুন্দর করে যখন আপনার নিজের পথ চলা গল্পটা বলছেন, এরকম হাজারো তরুণ যেন এরকম একটা হাসি দিয়ে বলতে পারে, ইয়াস ইটস মাই বিজনেস, আমি সুন্দরভাবে সেটা করতে পারছি। আর আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার আসলে সুযোগ করে দেওয়ার জন্য, এরকম একটা মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সো সবাই ভালো থাকবেন, আর যারা টিটিজির সাথে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, অন্য কোনো এন্টারপ্রেনারকে সাথে নিয়ে, বিজনেসম্যানকে সাথে নিয়ে কথা বলবো, তাদের সংগ্রামের কথা নিয়ে কথা বলবো, তাদের সফলতার কথা শুনবো, তাদের দৃষ্টিভঙ্গির কথা শুনবো। আপনারা চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।